আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভিডিওর ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে মিছিলের মহাপরিকল্পনা, শেষ নির্দেশনা কি? আসলে শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয়, এটা আমি জানি। আপনারা আমার চেয়ে হাজার গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল, যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙচুর, মাইর, ধই, ক্র্যাকার, ককটেল, ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল। মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম, বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগত। এই ছিল তখনকার দিন মিছিল। অবশ্য তখনকার দিন অ্যাগ্রেসিভনেসও ছিল। আর্মিদের এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো, ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়া মারতো। রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে, এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কীভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না, যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন। হয়তো আমরা যে 5 জন এইখানে আছি, এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে। এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটিয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই দুই সাইড থেকে আমাদের পোলা পাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল। সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকের দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতো গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের তো ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমনভাবে চালাইতে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে, তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে, মানে পুলিশ আসছে বা আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন হয়তো সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে, পড়ে গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পড়ে যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল বাড়ি সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবাই হাতে হাতে। কারণ পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায়, আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই। ওখান থেকে শুরু হইতো। এই এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেত বলে, জাহাজের পালেত বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কোথাও কাঠ থাকে চিকন চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20-22-25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়ে এক একটারে মাঝখান দিয়ে 1 টুকরা আর বিছখান দিয়ে 1 টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদেরও ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য। সেম সিস্টেম, সেম হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে, সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা। এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরেন 10-15-20 জন আসতেছে, আমরা হয়তো 20-25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক।
কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50-60 জন ছিলাম, সবাই ভয়ে পালায়ে গেছি। এই ভয়ে পালাইয়ে না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম, আমরা 2-4-10 জনে মহিলা ছাড়া পাইত। ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে দুই একটা বাড়ি দিবেন, তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না। কখন আসে জানেন? আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা 2-4 জনে পিটাইতেছেন, তখন দেখছেন রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালাই কয়ে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে যে মিছিলের টেকনিক, যে আপনার কাছে যদি টেকনিক ভালো থাকে, আপনি সামনের এগুলোর প্রতিহত করেন। পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাথর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়। পুলিশ এটা সারা জীবন। আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছেন, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সেরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। তো মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে, যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেসগুলোতে মিছিল করেন যেগুলো আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে কোমরে বাঁধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন, তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই 74 জেলায় 74টা 80টা 90টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নেমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, তবে আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না। আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে, হয় আপনার থেকে 100 ফিট দূরে থাকবে, না আপনার থেকে 2 ফিট 5 ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে, তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে, ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি দেখেন 20 জন আসতে হই 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 করে, আর আপনারা 50 জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনার একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত 1 সপ্তাহ আগে যা যা বলেছে, এরপরে এখন চুপ। এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচণ্ড ভয় ঢুকাই দিয়েছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে। এইটা তাদের সাইকোলজিতে এমনভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা থেকে ঘরে আসার সময় আপনি সবসময় চিন্তা করছি, আল্লাহ জানা খবরটা আবার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই শালা। এটা আতঙ্ক, ওদের মনে সেম আতঙ্ক আছে। এবং ওরা মনে করতেছে, বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না। যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীগুলো আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান, দেখবেন যে ওরা পিছিয়ে হাঁটবে। আর একবার যদি আপনারা শুরু করেন ওদের পিছু হাঁটানো, আপনাদের সামনে আর কেউ দাঁড়াবে না। কারণ তখন ওরা চিন্তা করে যে বাবারে এরা আসলে। এখন আজকে সারা রাত পুলিশ রেড দিছে বিভিন্ন জায়গায়, আগামীকালও রেড দিবে, এটা নর্মাল। মিছিলে আপনি যান চাই না যান, আপনি কিছু করেন চাই না করেন, মামলা আপনার নামে হবে। তো মামলা হবে, ঘর বাড়িতে থাকতে হবে, সবই যখন হবে, তখন আমি মিছিলে যাই শক্তিই দেখাই না। কারণ আমি ঘরে থাইকা যদি 10টা মামলা খাই, মিছিলে যায় 5টারে পিড়ে 3টা মামলা খাবো, কোনো সমস্যা তো নাই। কারণ এমনও তো মামলা খাবো, অমনও মামলা খাবো, এমনও ধরে ওরা জেলে দিবে, অমনও দিবে। তো একবার সাহস দেখান যে 23শে জুনের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেদিন আপনি চিন্তা করে যান যে আপনার শান্তিপূর্ণ মিছিল করবেন, কিন্তু আপনার মিছিলে যদি কেউ ঠেকাইতে আসে, তাদের আপনি চরম ঠেকানি দিবেন। আর এই প্যাদানি, এই ঠেকানিটি হচ্ছে যে চূড়ান্ত নির্দেশনা। এটা একবার শুরু করার পরে দেখবেন যে বাকি আপনার সামনে টোটাল ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার। কারণ হচ্ছে কি জানেন, ওই যে লাতকা ভূত বাতমে নেহি মানতা, একবার শক্তি দেখাই দিবেন, তখন ভয় পাবে। এরশাদ
বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, বিএনপি বিরোধী আন্দোলন আওয়ামী লীগের ভয় পেত, কারণ ওরা জানতো যে আওয়ামী লীগের পোলাপাইন বাবারে বাবা সব ছেড়ে দিব, কিন্তু মায়ের দেওয়া ছাড়বো না, মারবই। আওয়ামী লীগের পোলাপাইনকে একটারে মারবেন, হেরা এসে আবার 10টারে মারবো। সেকেন্ডের ভিতরে রাস্তা ছাড়তো না, পিটাপিটি চলে, এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া, চলতোই মারামারি, মারামারি থামতো না। সেটি হচ্ছে যে মূল কাহিনী, মানে শক্তি প্রদর্শন করলেই আপনাকে ওরা ভয় পাইতে শুরু করবে এবং তারা চিন্তা করবে। কারণ হচ্ছে ওরা এখন যেগুলো বলছে, যারে কি করতে পারবে, আওয়ামী লীগ নামতে পারবে না, 32 ভাঙ্গা দিয়েছি, শেখ হাসিনারে উঠাই দিছি, ওই করছি সেই করছি, এরা সাহসই নেই। একবার সাহস দেখান, একটা বার সাহস দেখান, ফল হাতে নাতে পাবে। একটি খবর বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ তোলপাড় তৈরি করেছে। আমরা এখানে বসে সেই খবরটি যতটা না গুরুত্ব অনুধাবন করতে পারছি, তার চাইতে এই খবরটি নিয়ে পশ্চিমা দুনিয়া, আমেরিকা এবং ভারত মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেই প্রতিক্রিয়াটা হলো যে বাংলাদেশ ক্রমশ সন্ত্রাসবাদের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী মিলিট্যান্ট বলতে যা বোঝায়, ইসলামী জঙ্গিবাদ বলতে যা বোঝায়, ঠিক সেই জঙ্গিবাদের যে নেট জাল, সেই জালের মধ্যে পড়ে গেছে। এবং এখন যে জিনিসটি বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে বেকার, তারপর ধর্মভীরু, ক্ষেত্রবিশেষে উগ্র, এরকম তরুণ এবং যুবকদেরকে বিভিন্ন সংগঠন তারা রিক্রুট করছে। রিক্রুট করে বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে দেশের বাড়ি নিয়ে যাচ্ছে। কখনো তাদেরকে বলতে গেলে বিক্রি করে দেওয়া হচ্ছে রাশিয়ার কাছে, এবং রাশিয়ার পক্ষ হয়ে এখন হাজার হাজার বাংলাদেশি যুবক এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধ করছে। তাদের যে হৃদয় বিদারক কিছু ভিডিও, কান্নার দৃশ্য, সেই জিনিসগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে আফগানিস্তান হয়ে ইরান চলে যাচ্ছে। আর এক গ্রুপ বলছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে পাকিস্তানের বালুচ প্রদেশ হয়ে, বেলুচিস্তান হয়ে, তারা একটা অংশ পাকিস্তানে থাকছে আর একটি অংশ ইরানে চলে যাচ্ছে। ইরান থেকে এই অংশটি ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে হামাসের কর্মী হিসেবে। আপনারা জানেন যে সারা দুনিয়াতে হামাস সম্পর্কে একটি আতঙ্ক কাজ করছে। এত ইফেক্টিভ আর্মি, যাদের পলিটিক্যাল উইংস প্লাস যুদ্ধ করার ক্ষমতা এবং টিকে থাকার ক্ষমতা পুরো আমেরিকা এবং ইউরোপের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই হামাস তৈরি করেছে মূলত ইরান। হামাসের সঙ্গে হুতি এবং হিজবুল্লাহ, এ দুটো সংগঠন, সাকুল্যে এই তিনটি সংগঠন, হামাস, হুতি এবং হিজবুল্লাহ, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাকে প্রচণ্ড চাপের উপর রেখেছে। তাদের ট্রেড, তাদের কমার্স, তাদের রাজনীতি থেকে শুরু করে আরও অনেক কিছু। এই যে গত 3 বছর ধরে যে যুদ্ধগুলো, বা 4 বছর ধরে যে অবিরত যুদ্ধ হলো, প্রায় 2 দফায় যুদ্ধ হলো আপনার পশ্চিম তীরের সঙ্গে, মানে গাজার সঙ্গে, হামাস অধ্যুষিত যে এলাকা তাদের সঙ্গে। কন্টিনিউয়াসলি যুদ্ধ হচ্ছে লেবাননের সঙ্গে, ইয়ামেনে তো যুদ্ধ চলছে। সেখানে দুর্ভিক্ষ থেকে শুরু করে আরও অমানবিক অনেক ঘটনার পরেও এই যুদ্ধগুলো চলছে। এই হামাসকে কেন্দ্র করে বাশার আল আসাদের সরকারের পতন হলো। আর এখন ইরান যেভাবে শক্তিশালী হয়ে পড়েছে, তাতে করে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং
কুয়েত, এই রাষ্ট্রগুলোকে এবং ইনক্লুডিং সৌদি আরবিয়া ইরানের আধিপত্য মানতে হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তির যে সমঝোতা, এটা প্রাথমিক একটা সমঝোতা তারা স্বাক্ষর করেছে। ইরানের প্রেসিডেন্টও করেছেন, আমেরিকার প্রেসিডেন্ট করেছেন। এখন এই সমঝোতা স্মারক MOU এইটার প্রেক্ষিতে তাদের মধ্যে যে শান্তি চুক্তি হবে, সেই শান্তি চুক্তির একটা প্রাথমিক যে স্তর, কতগুলো স্তর আছে, ফার্স্ট স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর, তারপর একটা পার্মানেন্ট চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি হবে, মানে যুদ্ধ বন্ধ, নট বিরতি না, যুদ্ধ বন্ধের একটা চুক্তি হবে। এটার বেশ কয়েকটি স্তর রয়েছে। তো দুই প্রেসিডেন্ট প্রাথমিকভাবে স্বাক্ষর করার পরেও আজকে আমি যে ভিডিওটি করছি শুক্রবার দিন 19শে জুন তারিখে, আজকের এই দিনে সুইজারল্যান্ডে তাদের মধ্যে এই প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। এটা হয়নি। এখানে একটা জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতাটা তৈরি করেছে ইসরায়েল। এবং একদিকে আজকে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো না, এখানে দুটো কারণ থাকতে পারে। ইসরায়েল প্রচণ্ডভাবে আক্রমণ চালাচ্ছে গত 2 দিন ধরে লেবাননে। ইরানের বক্তব্য হলো যে লেবাননে এইভাবে ইসরায়েল আক্রমণ চালিয়ে কোনো অবস্থাতে এখানে শান্তি চুক্তি হতে পারে না। কারণটা হলো, যখনই লেবাননে এই আক্রমণ চলবে, ইরান তার কৌশলগত কারণে সেই আক্রমণ প্রতিহত করার জন্য বা ওখানে যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে। আর তার প্রেক্ষিতে ইসরায়েল আবার ইরানে আক্রমণ করবে এবং ইরানকে সাহায্য করার জন্য আমেরিকা আবার সেখানে যাবে। ফলে ইট শুড বি সেটেলড। খালি এই যুদ্ধটা ইসরায়েল, ইরান, আমেরিকা এর মধ্যে নয়, এই যুদ্ধের সঙ্গে লেবাননকেও মানে অন্তর্ভুক্ত করতে হবে। এটি নিয়ে ইরানের পক্ষ থেকে নেতিবাচক মনোভাব থাকতে পারে। আবার ডোনাল্ড ট্রাম্প অতি সম্প্রতি যে জরিপ করেছেন, মানে ওখানকার যে জরিপ, সেই জরিপগুলোতে দেখা যাচ্ছে যে এই শান্তি চুক্তি, সমঝোতা স্মারক এগুলো স্বাক্ষর হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা, এটা অত্যন্ত নেতিবাচক অবস্থায় চলে গেছে। মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। এই অপদার্থ দিয়ে আর কোনো কাজ হবে না। আমেরিকার মানুষ এটা নিয়েও ভীষণ রকম মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। তো এরকম যখন একটা বিশ্বের পরিস্থিতি এবং আমরা সামহাও আমেরিকার বলয়ের মধ্যে ঢুকে গেছি, ঠিক সেই সময়টাতে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি অভিযোগ করলেন বাংলাদেশে হামাসের আস্তানা রয়েছে, হামাসের ঘাঁটি আছে, অথবা এখান থেকে হামাস রিক্রুট হচ্ছে। ভারতের সকল পত্রপত্রিকা এটাকে লাইমলাইটে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই পৃথিবীতে আমেরিকার সাথে ইসরায়েলের যে সম্পর্ক কৌশলগত, এই সম্পর্কের বাইরে ইসরায়েলের সঙ্গে যদি অন্য কোনো কৌশলগত সম্পর্ক থাকে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটি হলো ভারত বনাম ইসরায়েল। এবং নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক একেবারে চরমে, মানে উষ্ণতার চরমে। আপনারা এও জানেন যে পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ, ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, সেটি কিন্তু মোসাদ। আর সেই মোসাদের ডাইরেক্ট তত্ত্বাবধানে ভারতের যে গোয়েন্দা সংস্থা, যেটা বহির্বিশ্বে তারা মোসাদের মতো আক্রমণ চালায়, CIA যেমন দেশের বাইরে আক্রমণ চালায়, ওইরকম মোসাদ, ওইরকম র কিন্তু তাদের নিজের দেশে কোনো অ্যাক্টিভিটিস করে না। আমাদের যেমন DGFI বাংলাদেশের ভিতরে তাদের যত মাত্র বের, কিন্তু দেশের বাইরে কিছু করতে পারে না। কিন্তু ওইরকম যা কিছু করে সব হলো বাংলাদেশে বা বিশ্বের বাইরে। তো সেই কে গঠন করা, ট্রেনিং দেওয়া, প্রথম থেকে এখন পর্যন্ত যে কারা করে আসছে তারা হলো মোসাদ। এবং বলা হয়ে থাকে যে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ঘাঁটি, নট ইভেন আমেরিকা, নট ইভেন ইউরোপ, সবচেয়ে বড় ঘাঁটি, মোসাদের ঘাঁটি হলো ভারতে। একথা অনেকে বলেন যে মোসাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা যেটা ইসরায়েলে তারা স্থাপন করেনি, যেটি ভারত থেকে তারা নিয়ন্ত্রণ করছে। এর কারণ হলো এই যে ইসরায়েলের যুদ্ধ চলছে, যে কোনো সময় যে কোনো তথ্য ডাটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মোসাদের সবচাইতে
গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলো আমাদের এই ভারতে, আরও যদি জটিলভাবে বলেন ত্রিপুরাতে, পশ্চিম বাংলায় মানে কলকাতাতে। তো সেই মোসাদ এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। সে কি ভারতের পক্ষে কথা বলছে নাকি সে আমেরিকার পক্ষে কথা বলছে? বাংলাদেশে যদি হামাস পয়দা হয় বা তৈরি হয়, তাতে এখানে এত দূর থেকে মোসাদের কি করার আছে? মোসাদ এখানে ইরানের সঙ্গে পারছে না, কেননা এখানে যদি হিজবুল্লাহ বলেন, তারপরে তেহরিকি তালিবান অফ পাকিস্তান এই সংগঠন বলেন, বা অন্য কোনো লস্করে তৈবার কথা বলেন, আইএসের কথা বলেন, তাহলে বাংলাদেশে যদি এই সংগঠনগুলোর কোনো ভিত্তি থাকে, এটা 0.001%ও নয়। এখন আপনি মধ্যপ্রাচ্যে আইএসের যেখানে ঘাঁটি সেখানে কিছু করতে পারছেন না। হামাস যেখানে তৈরি হয় সে ইরানকে আপনি কিছু করতে পারছেন না। লস্করে তৈবা যেখানে তৈরি হয় সেখানে আপনি কিছু করতে পারছেন না। আপনি তালেবানের সঙ্গে কিছু করতে পারছেন না, কিন্তু এখন বাংলাদেশকে আপনি অক্টোপাসের মতো আঁকড়ে ধরছেন। এই গেল একটা। 2 নম্বর হলো যে বাংলাদেশের ব্যাপারে দীর্ঘদিন ধরে কিন্তু মোসাদ নাক গলাচ্ছে। আমরা জিনিসটি রা করিনি, গা করিনি। আমাদের দেশে অনেকে নিজেদেরকে মোসাদের এজেন্ট বলেছে, বা আমরা অনেককে বলেছি যে এ মোসাদের এজেন্ট। তো সেই মোসাদের এজেন্টের সঙ্গে বড় বড় মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে ইতিপূর্বে, ছোট ছোট মানুষদেরও দেখা সাক্ষাৎ হয়েছে। কাউকে ক্ষমতায় রাখা, কাউকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা, কাউকে মন্ত্রী এমপি বানানো, এই কাজগুলো মোসাদ বাংলাদেশে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে বলে আমরা অনুমান করেছিলাম, এবং আমরা বিভিন্ন গালাগাল করেছি বিভিন্ন মানুষকে। কিন্তু এখন ভারতে নিযুক্ত যিনি ইসরায়েলি রাষ্ট্রদূত, তার গুরুত্ব মানে টিপিক্যালি আপনি যদি ধরেন বেঞ্জামিন নেতানিয়াহু, তারপরে তাদের যুদ্ধমন্ত্রী, এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রাষ্ট্রদূত এবং ভারতের রাষ্ট্রদূত, এই 4 জন কন্টেম্পোরারি, কাছাকাছি। তো সেই মানুষটি বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে এই অভিযোগ করেছে। এটা বর্তমান তারেক রহমান সাহেবের সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল, সার্বিক অর্থে একটা ব্যাড সিগন্যাল। সরকার যদি স্মরণ করে যে 2001 সন থেকে 2006 সনে এই বাংলাদেশে কি হয়েছিল, এবং তখন সরকারের উপর কিভাবে দক্ষিণ পন্থার যে রাজনৈতিক দলগুলো, উগ্রপন্থার যে সংগঠনগুলো, গোপন যে সংস্থাগুলো বা সংগঠনগুলো কিভাবে সরকারকে অক্টোপাসের মতো চেপে ধরেছিল, সেই সম্ভাবনা, সেই অক্টোপাসের সম্ভাবনা, সরকারকে চেপে ধরার যে প্রক্রিয়া, এটি বর্তমান জমানাতে এসে মোর দ্যান 100 টাইমস ডেঞ্জারাস ফর দ্য গভর্নমেন্ট। আর এই বিষয়টি এখন মোসাদ বলছে, এই বিষয়টি এখন ইসরায়েলের মুখ দিয়ে বেরোচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন আগে স্বয়ং পাকিস্তান থেকে, পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারাও বাংলাদেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে এবং এই জঙ্গিরা এখানে ট্রেন আপ হয়ে পাকিস্তানে গিয়ে তারা অপকর্ম চালাচ্ছে, এই ধরনের কথা বাংলাদেশে এসে তারা বলে গেছেন। তো কাজেই যত সহজে সময় পার করছি আমরা, বা যেভাবে আমরা চোখ বুজে প্রলয় বন্ধ করার চেষ্টা করছি, প্রলয় ভুলে থাকার চেষ্টা করছি, পরিস্থিতি আসলে সেই দিকে নয়।